নমস্কার। ABVTTW এর সদ্য রাজ্য সভাপতির পরামর্শে এবং রাজ্য কোর কমিটির নির্দেশে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান পরিস্থিতিতে যা ঘটনা প্রবাহ চলছে, সংগঠন মনে করছে তার একটি বিশ্লেষণধর্মী আলোচনা আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। আমরা লক্ষ্য করেছি HS ভোকেশনাল 2025 এর মার্কশিট সংক্রান্ত এক অ্যানামলি পুরো বৃত্তিমূলক শিক্ষা অঙ্গনকে উত্তাল করে তুলেছে। আমাদের বিশ্লেষণে যা ধরা পড়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরি। আমরা জানি মে মাসের মাঝামাঝি মার্কশিট বা রেজাল্ট, HS ভোকেশনালের রেজাল্ট ওয়েবে পাবলিশ করা হয় এবং প্রত্যেকে ওয়েব কপি অথবা মার্কশিট পায়। ছাত্রছাত্রীরা যথারীতি VTC-গুলো সেটি ডাউনলোড করে। ডাউনলোড করার পর আমরা ফলো করি মার্কশিটের প্র্যাকটিক্যাল মার্কস আর প্রজেক্ট মার্কস। প্র্যাকটিক্যাল মার্কসের পূর্ণমান হওয়া উচিত 50, ছিল 60, আর প্রজেক্ট মার্কসের পূর্ণমান হওয়া উচিত 20, ছিল 10। প্রথমবার যখন আমরা ওয়েব থেকে ডাউনলোড করি মার্কশিটগুলো, আমরা দেখেই বুঝতে পারি আমাদের দক্ষ আধিকারিকরা সংসদের এক্সামিনেশন গাইডলাইন মেনে যে পূর্ণমান রেজাল্টের যে ফরম্যাট দিয়েছেন সেই ফরম্যাটেই তার ভুলটা ছিল। সতর্ক আধিকারিকদের চোখ এড়িয়ে তা চলে আসে, আমরা ডাউনলোড করি। বিভিন্ন জায়গা থেকে আধিকারিকদের জানানোর পর আমরা দেখতে পারি ওয়েব কপিতেই অল্টারেশন হয় এবং আবার প্র্যাকটিক্যাল মার্কস 50 আর প্রজেক্ট মার্কস 20 করে দেওয়া হয়। রেজাল্টের মার্কস এদিক ওদিক হয়ে যায়, 2-4 নাম্বার করে অনেকের কমে যায়। মূলত প্র্যাকটিক্যাল প্রজেক্টের জন্যই হয়েছে। এক্সামিনাররা যে থিওরি মার্কস দিয়েছেন তাতে এই সমস্যাটা হয়নি, আমরা লক্ষ্য করেছি। এবং এটি লক্ষ্য করার পরে এটি নিয়ে যখন ক্ষোভ বাড়ছে, অসন্তোষ বাড়ছে, VTC-গুলোতে ছাত্র ছাত্রী অভিভাবকরা তাদের আশঙ্কা উদ্বেগের কথা জানাচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন। আমরাও যথারীতি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা লক্ষ্য করলাম আমাদের পক্ষ থেকে এগারোই জুন দুপুর 3:07 একটা মেল করলেন WBS CVET এক্সাম সেল ডিফারেন্ট পলিটেকনিককে। জানালেন, দিস ইজ টু ইনফর্ম অল নোডাল অফিসার্স /HY/TIC and other stakeholders that the result of the higher secondary vocational examination 2025 has been published on 16/05/2025. It has been noticed
ভালো করে শুনবেন, it has been noticed there are some marks difference between the e-mark sheet and the hard copy of the result. In this contest, you are requested to consider the hard copy mark sheet as the final result. Also list out the students who have already applied for admission to the diploma college. They are applying marks and present marks and send the list to the council email. বলে কাউন্সিলের ইমেলটা দেওয়া হয়েছে, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস এক্সাম সেল WBS সিটি VESD। এই ডিপার্টমেন্টের মানে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট ডাইরেক্টরেট DTETর আন্ডারে যে পলিটেকনিকগুলো আছে এবং যে পলিটেকনিকগুলো WBS সিটি VESDর আন্ডারেই এক্সামিনেশন হয় তাদেরকে এটা জানিয়ে দেওয়া হলো। তাহলে ডিপ্লোমা কলেজগুলোতে এই সমস্যাটা মেটানো হলো। কিন্তু বহু ছাত্রছাত্রী যারা এই ই-মার্কশিট নিয়ে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতেও অ্যাপ্লাই করেছেন এবং যারা ই-মার্কশিট নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও অ্যাপ্লাই করেছেন, তাহলে সেখানে কি হবে? এটা একটা যন্ত্রণার জায়গা এবং সেখানে মার্কস ডিসক্রিপেন্সি নিয়ে ছাত্রছাত্রীরা আতান্তরে পড়ছেন। আমাদের আবেদন শ্রদ্ধেয় দক্ষ আধিকারিকদের কাছে আপনাদের পর্যবেক্ষণটা জানিয়ে যা পলিটেকনিককে নোটিফাই করেছেন, দয়া করে অনুগ্রহপূর্বক একই নোটিফিকেশন সর্বভারতীয় ক্ষেত্রের অন্যান্য ইউনিভার্সিটিগুলোর জন্য করে দিন। তাহলে এই আতান্তর থেকে বেরিয়ে আসবে সবাই। আমরা বিশ্বাস রাখি, আমরা ভরসা রাখি আমাদের সকলের প্রিয় প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী এবং বর্তমানে সংসদের চেয়ারপারসন মাননীয় মুখ্যমন্ত্রী মনোনীত শ্রদ্ধেয় মাননীয় পূর্ণেন্দু বোস মহাশয়ের ওপর আমরা সম্পূর্ণ বিষয়টা ওনাকে ব্রিফ করেছি। আমরা ভরসা রাখি যে এর একটা সুরাহা হবেই। নিশিদিন ভরসা রাখিস ওরে মন, হবেই হবে। আমরা মনে করি এই সমস্যা থেকে যে সমস্যা তৈরি হয়েছে তার থেকে বেরিয়ে আসব। এই সমস্যাটার মূল কারণ হলো প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট মার্কসের পূর্ণমান প্রথমবার ভুল হয়েছিল, তার জন্যই হয়েছে। এটা আমরা জানিয়ে দিলাম। আমরা এটাও জানিয়ে দিলাম, হ্যাঁ আমাদের মেন্টার শ্রদ্ধেয় মাননীয় পূর্ণেন্দু বোস মহাশয় আমাদের মেন্টার। ভগ্ন শরীরেও যিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কারিগরি তথা বৃত্তিমূলক শিক্ষা উৎকর্ষে পৌঁছে দেওয়ার জন্য, কারিগরি তথা বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক নৈশ প্রহরীদের জীবন জীবিকা সুনিশ্চিতকরণের জন্য আমরা ওনার সমীপে সমস্ত বিষয়টা রেখেছি। কি হয়েছে, কেন হয়েছে, আমাদের পক্ষ থেকে আমরা তথ্য শুদ্ধ ওনার কাছে জমা দিচ্ছি। আমাদের আশা আমরা এখান থেকে বেরিয়ে আসব। কেউ কেউ বলেন, আমরা জানি তো সংসদের কাজ হলো এডুকেশন আর এক্সামিনেশন দেখা। আপনাদের আরো উদাহরণ দিই। পরবর্তী উদাহরণের আগে দুটো কথা বলে নিই। অনেকে দাবি করছেন কোনো সময় নাকি স্বচ্ছ পরীক্ষা হতো। 2011 পূর্ববর্তী সময়ে যতগুলো উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক হয়েছে তার মধ্যে কয়েকটা স্বীকৃত উচ্চ মাধ্যমিক ছিল না, আমি যদি ভুল না বলে থাকি। 2009, 2010
ইকুইভ্যালেন্ট টু এইচএস এই জায়গাটা ছিল না। তার জন্য বহু ছাত্রছাত্রী পরবর্তীকালে আতান্তরে পড়েছেন এবং সেই সব ছাত্রছাত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন এবং অসন্তোষের কথাও বলেছেন। ধন্যবাদ বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে। ভালো কাজকে ভালো বলতে হবে। এই কাউন্সিল কিন্তু কপসে অনুমোদিত, কাউন্সিল অফ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অনুমোদিত। এই কাউন্সিলের বর্তমান সিলেবাস কিন্তু অ্যাট পার এইচএস, এবং এখন এটা সর্বভারতীয় ক্ষেত্রে এইচএস ইকুইভ্যালেন্ট। এটা মাথায় রাখতে হবে। যথেষ্ট দক্ষতার সঙ্গে বর্তমান চেয়ারপারসনের নেতৃত্বে এই সংসদ চলছে, কিন্তু কিছু কিছু আধিকারিকের অতিরিক্ত দক্ষতায় মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন একটি নতুন সমস্যা বলি, দেখুন, আমি যদি ভুল না বলে থাকি, এই বছর এই জুন মাস, এই সময়টা কি নিদারুণ পরিশ্রমের মাস হয়ে দাঁড়িয়েছে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের কাছে। নেই কোনো ক্লার্ক। আপনার কাছে কটা কাজ ছিল? আপনাকে বলি, বর্তমান বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা কমপ্লিটলি ডিজিটালাইজড। জেনারেল এডুকেশনও এতটা ডিজিটালাইজড নয়। আপনাকে কটা কাজ করতে হয়েছে? ডিভিইটি আপনাকে জুন মাসের মাঝামাঝি বলেছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসকে আপডেট করো, এবং সেই আপডেটের পদ্ধতি প্রথমে এডিট করো, তারপর সেন্ড টু ডিডিও করো। কেউ সেন্ড টু ডিডিও করতে ভুলে গেল, তাহলে ডিডিওর কাছে গেল না গেলে আবার পরবর্তীকালে তারা আবার রেকারিং গ্রান্ট ইনেটটা পাবে না, কেন ব্যাংক অ্যাকাউন্ট আপডেট হলো না। কমপ্লিকেটেড প্রসিডিওর, যেটা অ্যাপকে হ্যান্ডেল করার জন্য সমস্ত জায়গাতে একজন এক্সপার্ট কম্পিউটারের লোক থাকার দরকার নেই। অনেকেই সমস্যায় পড়েছে। অনেকের পক্ষ থেকে আমাদের কাছে এসছে, দাদা সেন্ড টু ডিডিও করতে ভুলে গেছি। তাহলে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হলো, তারপর মডেল পারফরমেন্স ম্যাট্রিক্স করতে হলো, তারপর আপনাকে কি করতে হবে? ইউসি করতে হবে, তারপর আপনাকে কি করতে হবে? স্কুলের রেকারিং গ্রান্ট করতে হবে, তারপর আপনাকে কি করতে হবে? আপনাকে দিতে হবে আপনাদের রিকুইজিশনটা। 5টা কাজ ডিভিইটি আপনাকে দিয়েছে, এবং একসঙ্গে করতে পারবেন না। আবার ইউসি অ্যাপ্রুভ হবে, অনেকের আবার ইউসি লাস্ট ডেট অবধি অ্যাপ্রুভ হয়নি, সেই জন্য আবার একদিন পরের দিন দুপুর 12টা অবধি বাড়াতে হয়েছে। দেখুন, এই 5টা কাজ করতে হবে। আর তার সঙ্গে কাউন্সিল আপনাকে কি কি কাজ দিল? কাউন্সিল আপনাকে বলল কি করতে হবে আপনাকে? পিপিএস। কি করতে হবে আপনাকে? সাপ্লিমেন্টারি। কি করতে হবে আপনাকে? সেমিস্টার 2 এর মার্কস ফিল আপ করতে হবে। কি করতে হবে আপনাকে? ক্লাস 8+ লেভেল শর্ট টার্ম যেটা আছে তার এনরোলমেন্ট। আরও 4টে কাজ, 9টা কাজ প্রত্যন্ত গ্রামের দিকে সঠিক সময়ে করে ফেলতে হবে। আবার এক একটা জায়গায় আবার বোল্ডে লেখা আছে এই ডেটের মধ্যে না হলে এন্টারটেন করা হবে না। তার মধ্যেখানে পোর্টাল অনেক সময় কাজ করবে না, অনেক সময় অ্যাক্সেস থাকবে না, কখনো কখনো পাওয়ার কাট হবে, গ্রামের দিকে আবহাওয়া খারাপ, প্রচণ্ড বৃষ্টিতে অনেক সময় পাওয়ার কাট হয়ে যাচ্ছে। এগুলো করতে হবে। এতগুলো কাজ। ক্লার্ক নেই, অনেক জায়গায় কম্পিউটার নেই, অনেক জায়গায় কম্পিউটার ট্রেডও নেই, কম্পিউটারের লোকও নেই। যেমন করে হোক আপনাকে এতগুলো কাজ করে দিতে হবে। এটা দেয়া হচ্ছে ভোকেশনাল টিচারদের, এবং এটা গ্রান্টেড যে এই কাজটা তারা করে ফেলবে। না করে ফেললে বলতে গেলে আবার বলবেন দক্ষ আধিকারিক, ওরা করে ফেলেছেন, আপনারা কেন করতে পারছেন না? মাননীয় আধিকারিক, ওরা করে ফেললেন, একবার সেমিস্টার ফি নিয়ে 2বারের 11-এর পরীক্ষা নিলেন মাননীয় আধিকারিক জেনারেল এডুকেশনে। আপনারা কেন দুবার সেমিস্টার 1 সেমিস্টার 2 11-এর জন্য 2বার পরীক্ষা নিলেন? ভোকেশনালে যেসব ছাত্রছাত্রী পড়ে তারা কি সমাজের খুব সমৃদ্ধ পরিবারের ছেলেপিলে?
দুবার সেমিস্টার ফি কেন নিলেন 10+2 এর জন্য? এ প্রশ্ন রাখলাম। এই সংক্রান্ত চিঠি আমাদের পক্ষ থেকে আমরা সদ্য চেয়ারপারসনের কাছে জমা দিয়েছি। কেন দেবে? একই বছরের দুবার সেমিস্টার 1 সেমিস্টার ফি এর জন্য দুটো এনরোলমেন্ট ফি কেন দেবে ভোকেশনাল স্টুডেন্টরা? দিতে হয়েছে। জেনারেলে তো এরকম ছিল না। ওরা পারলেন একবার নিয়ে, আপনারা পারলেন না কেন? এই প্রশ্ন যদি আমি করি, আপনারা কি বলবেন? প্রশ্নটা সবার কাছে রাখলাম, সক্রিয়ভাবে ভাববেন। এই ঘটনাটা ঘটেছে। আরেকটা খুব মজার কথা আপনাদের বলি। 5/6/2025 আমাদের সংসদ, আমাদের সংসদের CAO, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অথরাইজ সিগনেটারি, ক্লাস কমেন্সমেন্ট নোটিস এসে গেল। ক্লাস 12-এর একাডেমিক ইয়ার শুরু হয়ে গেছে। ভিটিসিদের, HOI-দের জানিয়ে দেওয়া হলো, TIC-দের জানিয়ে দেওয়া হলো, শুরু হয়ে গেছে। শুরু করে দিন ফার্স্ট উইক থেকে। ক্লাস 11 শুরু করবেন থার্ড উইক থেকে। ভালো। একটা জিনিস তখনও হয়নি। 13/6/2025 আবার নোটিশ দিয়ে বলা হলো ক্লাস 11-এর অ্যানুয়াল প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়ার জন্য। তার মানে ওই যে 11 12-এ উঠলো যারা, তাদের 11-এর পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ হলো না, অথচ ক্লাস 12-এর ক্লাস শুরু হয়ে গেল। অনেক জায়গায়, অনেক বোর্ডে প্রফেশনাল ক্লাস হয়, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর। প্রথমে ক্লাস কমেন্সমেন্ট হলো 12-এর 5/6-এ, আর 13/6-এ ওই ছেলেগুলোর ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষার নোটিফিকেশন হলো 16 থেকে 19 করতে হবে। ভাবুন। তারপর যখন সেমিস্টার 2 এর মার্কস দিচ্ছেন, ওটিপির উপদ্রব, ওটিপির পর ওটিপি নিয়ে 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 HOI-রা ব্যস্ত। আপনাকে বারবার ওটিপি নিতে হবে, সেই ওটিপি নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবার যখন করে আপনি HOI ভেরিফিকেশনের পরে থিওরি, প্র্যাকটিক্যাল, প্রজেক্টের আলাদা আলাদা ট্যাবুলেশন সিট বার করার পরে যখন মার্কশিট বার করলো, ওরে বাবা, সেই মার্কশিটে কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্টের মার্কস নেই। প্রমোশন দেওয়া হয়েছে অনলি থিওরি মার্কসের বেসিসে। নমস্কার মাননীয় আধিকারিকরা, আপনাদের দক্ষতা প্রশ্নাতীত। আমার মতো অজ্ঞ, অর্ধশিক্ষিত বৃত্তিমূলক প্রশিক্ষকের প্রশ্ন, আপনাদের দক্ষতার এই ধরনের নমুনা লজ্জায় মাথা হেট করে দিচ্ছে আমাদের। শ্রদ্ধেয় চেয়ারপারসন মহাশয়ের কাছে আমরা এটা ব্রিফ করেছি। আমরা প্রমাণ করব এগুলো নিয়ে গিয়ে। আমরা এটাও দেখেছি, পরীক্ষা দিয়েছে HS ভোকেশনাল, তাদেরও দেখেছি আমরা অদ্ভুত রকম ভাবে অ্যাবসেন্ট মার্ক করা আছে তাদের মার্কশিটে। আমরা বুঝতে পারছি না হচ্ছেটা কি, হচ্ছেটা কি। এই আধিকারিকরা যেভাবে এই কাজগুলো করছেন, এতে সম্পূর্ণভাবে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর শিক্ষক প্রশিক্ষকরা আতান্তরে পড়ছেন, ছাত্র ছাত্রী অভিভাবকদের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পারছেন না। আমরা যথারীতি আমাদের এই সমস্ত বিষয়, আমাদের ভরসাস্থল সদ্য মাননীয় পূর্ণেন্দু বোস মহাশয়ের নজরে আনছি। আপনাদের অবগত করলাম এই বিষয়টি। নিউ হেলথ কেয়ার পোর্টালে প্যারামেডিক্যাল কোর্সের জন্য দুটো নোটিফিকেশন বার করেছে, জিওই বলবো, দপ্তরের পক্ষ থেকে, যার বেসিসে তারা ফাউন্ড টু বি এলিজেবল।
তাদেরকে ওই হেলথ কেয়ার পোর্টালে যেতে হবে এবং সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে অ্যাফিলিয়েশনের জন্য 500 টাকা। এতদিন ধরে তারা পড়াচ্ছিলেন, তাদের রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন হবে না, 500 টাকা নাকি তাদের দিতে হবে। কিন্তু যে রেকারিং গ্রান্টিনেড আসে, সেই রেকারিং গ্রান্টিনেডে এই অ্যাপ্লিকেশন ফির টাকাটা কোন হেড থেকে তারা খরচ করবেন, অনেক HY এটা নিয়ে আতান্তরে পড়েছেন। তারপর মৌ সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে এবং ওই অ্যাপ্লিকেশন ফরম্যাটটার যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো ফিল আপ করতে গিয়ে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি তৈরি হচ্ছেন এবং আধিকারিকরা বলছেন এটা করতে হবে না, ওটা করতে হবে না, ভার্বালি বলছেন, কোনো ক্লিয়ার নোটিফিকেশন দিয়ে বলছেন না। এতে বিভ্রান্তি ছড়াচ্ছে। 3 বছর ধরে বন্ধ প্যারামেডিক্যালকে নতুন করে আবার ছন্দে ফিরিয়ে আনা যাচ্ছে না। আমরা এটাও জানিয়েছি চেয়ারপারসন মহাশয়কে, আমরা আশা করব এখান থেকে বেরিয়ে আসব। 100 জনের মতো বৃত্তিমূলক প্রশিক্ষক যারা প্যারামেডিক্যাল পড়ান তাদের নাম ওই দুটো জিওতে নেই, সেই ভিটিসিগুলোর নাম নেই, সেটাও আমরা জানিয়েছি আমাদের পক্ষ থেকে। এবং তাদের প্রতিনিধিরাও দেখা করেছেন মাননীয় চেয়ারপারসনের সঙ্গে, তিনি আশ্বস্ত করেছেন এই বিষয়টা দেখার জন্য। কি বলবো, এখন তো সব জানতা উপস্থিত হয়েছেন। তিনি বলছেন সুস্থ হয়ে এমন কাজ শুরু করে ফেলেছেন, সবকিছু ঝড়ের গতিতে পাল্টে দিচ্ছেন। সাথী বন্ধু, আমি উদ্বিগ্ন, ABVTTW উদ্বিগ্ন। যে কোনো মানুষের দীর্ঘায়ু সুস্থতা কামনা করি, কিন্তু অসুস্থ মানসিকতার লোক সুস্থ হয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করলে বৃত্তিমূলক না আবার অসুস্থ হয়ে পড়ে। আশা রাখুন ABVTTW সদা জাগ্রত আছে। এ কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। এবার আসি একটু ডিবিইটির দিকে চোখ ফেরাই। ডিবিইটি একটা মডেল পারফরমেন্স ম্যাট্রিক্স করতে বলেছেন আমাদেরকে। ভালো, এই মডেল পারফরমেন্স ম্যাট্রিক্স করতে গিয়ে হয়েছে ভীষণ আতান্তর। আপনারা সবাই অবগত আছেন, বহু ভিটিসি এমন রয়েছে যেখানে এমন পার্ট টাইমার আছেন যিনি দুটো ভিটিসিতে কাজ করেন। এখন ফার্স্ট ভিটিসি যতক্ষণ না মডেল পারফরমেন্স ম্যাট্রিক্স করবে, ততক্ষণ সেকেন্ড ভিটিসি থেকে মানে ওই ফর্মটাই ওপেন করা যাচ্ছে না, অ্যাকশন মোডে ফর্মটাই ওপেন করা যাচ্ছে না। আগে ফার্স্ট ভিটিসি করবে, তারা করবে। এবার ফার্স্ট ভিটিসিতে HY যদি ব্যস্ত থাকেন, করতে দেরি করেন বা শেষ দিনে করেন, তাহলে সেকেন্ড ভিটিসি মডেল পারফরমেন্স ম্যাট্রিক্সটা কমপ্লিট করতে পারছে না। তার জন্য কিন্তু ইউসি আটকাবে না, তার জন্য কিন্তু স্কুলের রেকারিং গ্রান্ট আটকাবে না, তার জন্য শুধু আটকে রাখা হবে ভোকেশনাল টিচারদের জুন মাসের মান্থলি রেমুনারেশন রিকুইজিশনটা। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? আমি এই প্রশ্নটা করলাম, কেন বোনাসের সময় তো ফার্স্ট ভিটিসি বোনাস করে, এবারে এরকম কমপ্লিকেটেড নিয়ম কেন করা হলো? যদি করাই থাকে যে দুটো ভিটিসিকেই তার অ্যাপ্রাইজাল দিতে হবে, তাহলে ফার্স্ট ভিটিসির মতো অ্যাপ্রাইজাল দিক, সেকেন্ড ভিটিসির মতো করুক। এই ধরনের প্রোগ্রামে রেস্ট্রিকশন এনে কেন এতগুলো ভিটিসি টিচার ইনস্ট্রাক্টরদের হ্যারাস করার এই কৌশল? যে কৌশলে দক্ষ আধিকারিকরা অনেক কিছু দেখতে পারেন না, অনেক নোটিফিকেশনে অনেক ধরনের ভুল করেন, ডেটে ভুল থাকে, সময়ে ভুল থাকে, সেগুলোকে ইগনোর করেন, অথচ হ্যারাসমেন্টের সময় তাদের সবকিছু মনে থাকে। কেন? হ্যারাস
হয়েছে ভোকেশনাল টিচাররা, আপনাদের জানিয়ে দিলাম আমরা হ্যারাসড হয়েছি। এটা কিন্তু আমাদের পক্ষে মেনে নেওয়া কিন্তু সম্ভব নয়। রিলোকেশন করছেন কেন? রিলোকেশনের অর্ডার বেরোলো না, একটা এসওপি দিয়ে কতদিন চলবে রিলোকেশন? কেন গভর্নমেন্ট লেভেল থেকে রিলোকেশনের অর্ডার বার করছেন না? ডিভিইটি কেন সক্রিয় হচ্ছেন না রিলোকেশনের অর্ডার বার করার জন্য? ছোট্ট মেয়ে আছে লিপিকা দিদিমণির, ঘর ভাড়া দিতে পারছে না বলে থাকতে পারছে না বাড়িতে, বারবার জানানো হচ্ছে যে ভিটিসিটা বন্ধ হয়ে গেছে, রিলোকেট করুন। এই আধিকারিক ওই আধিকারিকের কথা বলছেন, ডিভিইটি রিজনালের কথা বলছেন, রিজনাল নোডালের কথা বলছেন। হ্যারাস করছেন কেন? এই হ্যারাসমেন্ট কি সবসময় সহ্য করতে হবে? এর বিরুদ্ধে বললেই কি নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছি? সঠিক এসওপি মেনটেন করুন, রিলোকেশনের ক্লিয়ার গাইডলাইন অর্ডার বার করে রিলোকেশনটা চালান কেন বন্ধ করে রেখেছেন? ওই তো একজন কি যেন জ্ঞানতীর্থ, জ্ঞানরত্ন, জ্ঞান চূড়ামণি উপস্থিত হয়েছেন, তিনি বলে দিচ্ছেন, মাঝে মাঝে মনে হচ্ছে তিনিই সব। কত বৃদ্ধি হবে, বৃদ্ধি হওয়ার পর বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের অঙ্ক কত হবে সব উনি বলে দেন। জানতে পারেন কোথায়? না উনিই বানাচ্ছেন। উনি তো সব জানতা শমশের, কবিতাটা পড়ে নেবেন, উনি সব জানেন। সেই সুকুমার রায়ের ভোলানাথ সর্দার স্কুলের গল্প পড়ে নেবেন, সাহিত্য কথা বলে। এই চরিত্রগুলো না দেখলে বুঝতে পারতাম না। সব জানেন, সব বোঝেন, সবাই কথা বলেন, উনি এত জানতা। উনি বলছেন কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলেছেন, অথচ প্রিন্সিপাল সেক্রেটারি নেই, এই মুহূর্তে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন। ডেজিনেশনটাই উনি বলতে পারেন না সঠিকভাবে। উনি তো সব জানতেন না। বিদ্যে বোঝাই বাবু মশাই, উনি কি বলবো আপনাদের বলি। রেমুনারেশন হাইক নিয়ে সংগঠনের পক্ষ থেকে যা যা হওয়ার হচ্ছে, রেমুনারেশন হাইক হতে হবে, কিন্তু উইথ স্ল্যাব হতে হবে। তার জন্য সংগঠনের পক্ষ থেকে যা যা প্রক্রিয়াকরণ করার তাই আমরা করছি। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এই অভিজ্ঞতার নিরিখে এটা করতে হবে, করতেই হবে। স্ল্যাবের জন্য করতেই হবে। এর জন্য আলোচনা, এর জন্য অন্যান্য যে গণতান্ত্রিক পদক্ষেপ, সংগঠন তার জন্য সদা প্রস্তুত। অন্য সংগঠন, বন্ধু সংগঠনকে সঙ্গে নিয়ে মঞ্চ তৈরি করেও প্রতিজ্ঞাবদ্ধই লড়াইটা করার জন্য। এটা আমরা আমাদের পক্ষ থেকে করব। আমরা সব জানতা নই। অনেক আধিকারিক নাকি কথা বলেন, অনেক আধিকারিক নাকি বসছেন, অনেক দীর্ঘক্ষণ আলোচনা করছেন। হতে পারে উনি ভীষণ প্রভাবশালী, হতেই পারে, আরো প্রভাবশালী হন, ওনার উন্নতি হোক, আরো সুস্থ থাকুন, এটা আমি বলবো। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সঠিক পদ্ধতি মেনে চিঠি দিয়েছি। মাননীয় আধিকারিক, আইন কানুন মেনে বারবার রিমাইন্ডার দিয়েও আমার সংগঠন যদি দপ্তরের সর্বোচ্চ আধিকারিকদের সঙ্গে আলোচনায় না বসতে পারে, আমরাও সংবিধানের মৌলিক অধিকার মেনে কেন বসছেন না আমাদের সঙ্গে, সেই বিষয়টার
সঠিক নির্দেশ সঠিক জায়গা থেকে আনার জন্য যা যা করণীয় তা করার জন্য প্রস্তুত হয়ে পড়েছি। আপনারা আশ্বস্ত থাকতে পারেন সাথী বন্ধুরা, আমরা প্রস্তুত, আমরা এটা ছেড়ে দেব না। এই ডিপার্টমেন্টের অন্য ডাইরেক্টরেটে 60 বছরটা পেরিয়ে 65 হয়ে গেল, অথচ আমাদের জন্য হবে না কেন? আমরা এটা বুঝতে পারছি না। অনেকে লজ্জা পান আবার যে কার কি কাজ আমরা জানি না। কোনো পরীক্ষার বা কোনো ইন্টারভিউয়ের জবাব দিতে আমরা আসিনি। শুধু এইটুকুনি বলি, সর্বোচ্চ আধিকারিকের ডেজিনেশনটা আগে জানতে হবে, তারপর বলতে হবে কোথায় কি করেছেন। যাকে এ নিয়ে আর বেশি কথা তুলব না। আমরা শুধু একটা কথা বলবো, আমরা বিশ্বাস রেখেছি, আমরা মেনে চলেছি, পরামর্শ নিয়ে চলেছি আমাদের সকলের প্রিয় প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী এবং বর্তমান সংসদের চেয়ারপারসন মাননীয় শ্রী পূর্ণেন্দু বোস মহাশয়ের কাছে। আমাদের পূর্ণ ভরসা আছে উনি আমাদেরকে আমাদের এই যে সমস্ত সমস্যা, আমাদের এই যে অসন্তোষ ক্ষোভ, তার নিরসনে এই শারীরিক ভগ্নদশায় অক্লান্ত পরিশ্রম করে চলছেন এবং শেষ হাসিটা আমরা হাঁটব। নাইট ওয়াচম্যানদের ভাইদের বলি, লড়াইটা কঠিন, লড়াইটায় থাকুন। আপনারা পাবেন, পেতে হবে, দিতে হবে মিনিমাম ওয়েজ। তার জন্য সুসংগঠিতভাবে সংগঠনের সভাপতির সঙ্গে আলোচনা করুন এবং মাথায় রাখবেন সংগঠন আপনাদের পাশেই আছে, আপনাদের সঙ্গেই আছে। আশা করি বর্তমান পরিস্থিতি আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারলাম। বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের করণীয় কাজকর্ম করে চলেছি এবং এই সমস্ত বিষয় সঠিক জায়গায় দরবার করছি। বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলোতেও সংগঠনের পক্ষ থেকে অনেক কাজকর্ম হচ্ছে, যা আমার পক্ষে এখানে বলা সবটা আমার আপনার ভালোর জন্যই সম্ভব নয়, কিন্তু কাজ চলছে। আমরা স্ল্যাব চাই, বৃদ্ধি হলেই হবে না, আমরা স্ল্যাব চাই। সেই কাজটা আমরা করছি। অবশ্যই 65 বছর চাই এবং অবশ্যই চাই টার্মিনাল বেনিফিটটা রিটায়ারমেন্ট ডেতেই বা টার্মিনেশন ডেতেই সবাই পাক। তার জন্য ব্যবস্থা নিয়ে যা যা করণীয় তাই আমরা করছি। আস্থা রাখুন, সঙ্গে থাকুন। আজ এই অবধি থাকুন। নমস্কার।